নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ বিশেষ সংবাদে। শুধুই প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি, পাচ্ছেন না বার্ধক্য ভাতা, নেই অমৃত প্রকল্পের পানীয় জল। পৌর নাগরিকদের জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে পৌরসভা ঘেরাও সিপিআইএম এর। গরম পড়তে প্রতি বছর উত্তরবঙ্গে পর্যটকদের ঢল নামে, কিন্তু 26,000 চাকরি বাতিল হয়ে যাওয়ার কারণে ক্ষতির সম্মুখীন হতে পারে ডুয়ার্সের পর্যটন ব্যবসা। এমনটাই মনে করছেন এই শিল্পের সাথে যুক্ত ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ জনতা। ভারত সেবাশ্রম সংঘের 49তম বার্ষিক উৎসব উপলক্ষে 3 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন চলছে। আগামী 18, 19 এবং 20 এপ্রিল অনুষ্ঠানের সূচনা করা হচ্ছে। 18 এপ্রিল ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে বার্ষিক অনুষ্ঠানের সূচনা করা হবে। 18 এপ্রিল ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে এবছরের অনুষ্ঠানের সূচনা হবে। 19 এপ্রিল একটি বসে আঁকো অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হবে এবং 20 এপ্রিল ভজন কীর্তন শ্রীমৎ স্বামী বিক্রমানন্দজি মহারাজের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মূলত হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মেলন ও বৈদিক বিশ্ব শান্তি যজ্ঞ অনুষ্ঠিত হবে এই ভারত সেবাশ্রম সংঘের বার্ষিক উৎসবকে কেন্দ্র করে। যদিও গত বছরের মতন এবছরও সব অনুষ্ঠানের আয়োজন বিকেলেই হবে। এ বিষয়ে ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ বিশ্ব প্রেমানন্দজি মহারাজ বলেন, আগামী 19 এপ্রিল বার্ষিক উৎসব অনুষ্ঠিত হবে, যাকে কেন্দ্র করে 3 দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচি নেওয়া হয়েছে। বিভিন্ন কারণে সব অনুষ্ঠানগুলোর বিকেলে অনুষ্ঠিত হবে। এবারে 18, 19, 20 এপ্রিল বার্ষিক অনুষ্ঠান। আর প্রতি বছর যেমন গত করোনার পর থেকে যেমন ছোট করে হয়, ওরকম আগে হচ্ছে। 18 তারিখে দুপুরবেলা প্রভাত ফেরি হবে, সন্ধ্যেবেলা আমাদের ঠাকুর আচার্য বরণ, ব্যায়ামাগারের ছেলেদের ব্রতচারের অনুষ্ঠান। 19 তারিখে আমাদের স্কুলের প্রোগ্রাম সম্মেলন। আর 20 তারিখে যজ্ঞ, মাতৃমন্দিরের কীর্তন, প্রসাদ বিতরণ। প্রসাদ বিতরণ কি এবার দুপুরেই হবে? না, সবই রাত্রিবেলা। করোনার পর থেকে দুপুরবেলার কোনো অনুষ্ঠান আর হয় না। কি করার কারণ মহারাজ? করার কারণ এক কথায় যদি বলতে হয়, সেটা হচ্ছে আমার ব্যস্ততা। আমি জলপাইগুড়িতে বছরে প্রায় 7.5 মাস থাকি না। 18 তারিখ থেকে উৎসব আরম্ভ, আমি 16 তারিখে বিকালবেলা এসে পৌঁছেছি। তারপরে আমাকে আরও সব জায়গায় ঘুরতে হয়েছে। পরশুদিন আমি মুর্শিদাবাদ থেকে ফিরেছি। আবার 13 তারিখে আমি থাকবো না, শিলিগুড়ি যাবো। তাহলে আমি জোগাড় করবো কখন, ব্যবস্থা করবো কখন? তাছাড়া আরও কিছু প্রবলেম রয়েছে। পাচ্ছেন না বার্ধক্য ভাতা, প্রতিশ্রুতি লাগাতার দিলেও আসেনি অমৃত প্রকল্পের পানীয় জল। তাই পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি সিপিআইএম এর। শুক্রবার সদর এরিয়া কমিটির পক্ষ থেকে পৌর নাগরিকদের জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে জলপাইগুড়ি পৌরসভা অভিযানের ডাক দিয়েছিল সিপিআইএম। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় 80 বছরের বৃদ্ধা থেকে সাধারণ নাগরিকদের। অন্যান্য দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল দীর্ঘ সময় ধরে পৌর বোর্ড অমৃত প্রকল্পের মাধ্যমে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরেও আজ পর্যন্ত এক ফোঁটা জল পৌঁছয়নি। এদিনের কর্মসূচি প্রসঙ্গে সিপিআইএম দলের পক্ষে শুভাশিস সরকার বলেন, শুধুই প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি। এই পৌরসভার পক্ষ থেকে নাগরিকদের দেওয়া হলেও আজ প্রায় 9-10 মাস পরে বার্ধক্য ভাতা পাচ্ছেন না। অমৃত প্রকল্পের জল আজও পেল না কেউ। মার্চ মাস চলে গেছে, ফলে কবে অমৃত প্রকল্পের পানীয় জল মানুষের বাড়িতে পৌঁছবে? আমরা বলছি বিনামূল্যে মানুষের বাড়িতে দ্রুত পৌঁছে দিতে হবে। ওই যে মিটার বক্স কালো রঙের নীল রঙের বসিয়েছে, সেটা বসানো যাবে না। কোনো রকম ভাবে জল কর মানুষের থেকে নেওয়া যাবে না। আমরা বলেছি হাউজিং ফর অল প্রকল্প, যে টাকা মানুষের ঘরের কিস্তির টাকা, মানুষ ভাড়া বাড়িতে আছে, বৃষ্টির মধ্যে আছে, শীতের মধ্যে আছে, ঘরের কিস্তির টাকা সঠিক সময়ে মেটাতে হবে। কখনো 3 বছর, কখনো 4 বছর, 5 বছর ধরে মানুষ ঘর বানাবে, এটা হবে না। আর বৃদ্ধ ভাতা
বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যারা বয়স্ক মানুষ বারে বারে আবেদন করছেন, 60 বছর বয়স হয়ে গেছে, কখনো জলপাইগুড়ি পৌরসভায়, কখনো দুয়ারে সরকারে, কখনো কাউন্সিলরদের কাছে যাচ্ছেন, পাচ্ছেন না, দেওয়া হচ্ছে না, ফলে 73 বছর বয়স হয়ে গেছে, সেও বার্ধক্য ভাতা পায়নি। আমাদের কাছে লিস্ট আমরা নিয়ে এসেছি, আমরা পৌরসভায় দেব, ফলে কবে তারা বার্ধক্য ভাতা পাবেন পরিষ্কার হচ্ছে পৌরসভাকে বলতে হবে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কবে পাবেন বলতে হবে। আর 25টি ওয়ার্ডের বেহাল রাস্তা, মানুষ চলাচল করতে পারছে না রাস্তা দিয়ে, ফলে দ্রুত রাস্তা সংস্কার করতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি পৌরসভার কাছে। আরো কিছু দাবি কেউ নেই, কে আছে আমরা দেখছি। আমরা পৌরসভায় এসেছি, পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে, পৌরসভা পাহারা দিচ্ছে, তারা চোরদের ধরতে পারে না, যারা চাকরি চুরি করলো, যারা হচ্ছে বালু চুরি, চাকরি চুরি, গরু চুরি, ত্রিপাল চুরি করছে, তাদেরকে ধরতে পারে না। আর তারা গণতান্ত্রিক আন্দোলনকে রোখার জন্য পৌরসভা পাহারা দিচ্ছে। আমরা পৌরসভায় আমরা বলেছি যে চেয়ারম্যানকেই হচ্ছে ডেপুটেশন নিতে হবে, নইলে আমরা এই গেট ভেঙে পৌরসভায় ঢুকবো। শিলিগুড়ির সাংবাদিক বৈঠকে ইন্টারন্যাশনাল সান্তাল কনফারেন্সের ঘোষণা, থাকছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আসন্ন নবম ইন্টারন্যাশনাল সান্তাল কনফারেন্স উপলক্ষে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন ইন্টারন্যাশনাল সান্তাল কাউন্সিলের সদস্যরা। উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি চুনিয়া মুর্মু, প্রেসিডেন্ট নরেশ কুমার মুর্মু সহ অন্যান্য সদস্যরা। সাংবাদিকদের উদ্দেশ্যে চুনিয়া মুর্মু জানান, এবারের কনফারেন্স অনুষ্ঠিত হতে চলেছে উত্তরবঙ্গের বিধাননগরের সন্তোষিনী হাই স্কুল মাঠে। আগামী 24 এবং 25 এপ্রিল এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে 24 এপ্রিল উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দুদিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে সান্তাল সমাজের ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা এবং সামাজিক উন্নয়ন বিষয়ক নানা আলোচনা এবং অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কর্মসূচি আমাদের টোটাল প্রোগ্রামটাকে 8টা সেশনে ভাগ করা হয়েছে। এই 8টা সেশন বিভিন্ন সেক্টর নিয়ে আলোচনা হবে। সেখানে ইউথদেরকেও কিভাবে তাদের যে বর্তমান যে ইউথরা তারা আগামী দিনে যে এগিয়ে যাবে, তাদের কিভাবে এগোতে হবে সেগুলো নিয়ে আলোচনা হবে। আমাদের যে সান্তালি যে চিকি সেটা নিয়ে স্ক্রিপ্ট, সেটা নিয়ে আলোচনা হবে। তারপর আমাদের আদিবাসী মহিলারা কিভাবে আগামী দিনে এগিয়ে যেতে পারে সেগুলো বিষয় নিয়ে আলোচনা হবে। এরকম 8টা সেশনে এরকম আমাদের 24 জন স্পিকার রয়েছেন সেই কর্মসূচিটা। এবং বলা ভালো, সেই স্পিকারগুলো তারা তাদের বিভিন্ন সময়ে তারা বিভিন্ন সেক্টরে দক্ষতার সঙ্গে তারা কাজ করেছেন। কেউ হয়তো আইপিএস অফিসার রয়েছেন, কেউ হয়তো আইএএস অফিসার রয়েছেন, এবং কেউ হয়তো WBCS অফিসার রয়েছেন। এই ধরনের স্বনামধন্য ব্যক্তিত্বকে আমরা স্পিকার হিসেবে এই প্রোগ্রামের মাধ্যমে পাবো। যেমন দুটোই সেট করতে পারেন। ভারত দেশে যখন সংবিধান সভা, যার ফলে সংবিধান লাগু হয়, তো জয়পাল সিং মুন্ডা ট্রাইবাল কমিউনিটি থেকে, যেরকম দলিত থেকে ডক্টর আম্বেদকর ছিলেন, তো ট্রাইবাল কমিউনিটি থেকে জয়পাল সিং মুন্ডা ছিলেন। উনি আইসিএস, যেরকম নেতাজি সুভাষ বোস আইসিএস ছিলেন, উনি তেমনি ছিলেন। তো উনি একটা কথা বলেছিলেন, ডোন্ট টিচ দ্য ট্রাইবাল পিপল অ্যাবাউট ডেমোক্রেসি, বাট ইউ হ্যাভ টু লার্ন দ্য ডেমোক্রেসি ফ্রম দ্য ট্রাইবাল পিপল। গত 2 বছরে 10 বারের বেশি সালিশি সভা করেও জোড়া লাগলো না সংসার। মেয়েকে নির্মম অত্যাচারের হাত থেকে রক্ষা করতে ফিরিয়ে আনলো পরিবার। পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির দাবি জানালো মেয়ের পরিবার। বারংবার সচেতনতার বার্তা তুলে ধরার পরও পণের দাবি থেকে সরছে না কিছু মানুষজন, যার দরুন নতুন সংসার করার আগেই ভেঙে যাচ্ছে সংসার। এরকমই ছবি দেখা গেল মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকে। স্ত্রীর ওপর শারীরিক এবং মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের পূর্ব দলাইগাঁও এলাকায়। নির্যাতিতা শান্তনা বেগম অভিযোগ করেছেন, বিয়ের পর থেকেই স্বামী মমিনুল ইসলাম এবং তার পরিবার নিয়মিতভাবে তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে আসছে। তাদের একটাই দাবি, বাপের বাড়ি থেকে টাকা এনে দাও, অথচ বিয়ের সময় প্রায় 10 লক্ষ টাকা খরচ করে মেয়ের বিয়ে দিয়েছে। দাবি শান্তনা বেগমের পরিবারের, দিয়েছে সংসারের যাবতীয় জিনিসপত্র, গাড়ি পর্যন্ত দেওয়া হয়েছে বলে দাবি শান্তনার বাবার। টাকা দাবি করেই চলেছে শান্তনার শ্বশুর বাড়ির লোকজন বলে অভিযোগ।
ক্রান্তির রহমটারির বাসিন্দা শান্তনার বাবা শফিকুল ইসলাম জানিয়েছেন, মেয়ের বিয়ে হয়েছিল 2 বছর আগে। পূর্ব দলাইগাঁও এলাকার বাসিন্দা মমিনুল ইসলামের সঙ্গে তাদের 1 ফুটফুটে 13 মাসের সন্তানও রয়েছে। এই অবস্থায় মেয়েকে মারধর করত জামাই সহ শ্বশুরবাড়ির লোকজন। সামাজিক মতে বিয়ে দিয়ে ভেবেছিলাম মেয়ে সুখে থাকবে, কিন্তু দেখা গেল শ্বশুরবাড়ি মেয়ের নরক হয়ে উঠেছে। টাকার জন্য মারধর করত, ঠিকমতো খেতে দিত না, আমরা অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। শান্তনা বেগমের অভিযোগ, বিয়ের পর থেকেই তার ওপর চলে অত্যাচার, এমনকি একাধিকবার তাকে মেরে ফেলার চেষ্টাও করা হয়েছে। বারবার আমাকে বাপের বাড়ি থেকে টাকা আনতে বলতো, আমি না বললেই আমাকে প্রচন্ড মারধর করতো স্বামী। অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি চলে আসতে আমি বাধ্য হই। এই মর্মে শান্তনা বেগম ইতিমধ্যে ক্রান্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি সংবাদ মাধ্যমকে জানান, আমি চাই প্রশাসন আমার স্বামী সহ দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিক এবং আমাকে ন্যায় বিচার দিক। আমি সকলের কাছেই আবেদন জানাই যেন আমাকে সুবিচার পেতে সাহায্য করেন। সমস্যা মানে আমাকে মারধর করে, প্রচণ্ড খাওয়া দেয় না ঠিক রকম, আমার বাচ্চাকেও দেখতে পারে না বলে আমাকে বাচ্চা লাগবে না ওই বলে। কতদিন আগে বিয়ে হয়েছে তোমাদের? 2.5 বছর হলো। কবে থেকে মারধর শুরু করছে? বিয়ে হবার 1 মাস আগ থেকে মারধর করে। তো আমি আমার শ্বশুরমশাইকে বলি যে আমাকে মারধর করতেছে, ও বলতেছে কিছু হবে না, আমার ছেলে, আমার একটা ছেলে, আমি যদি কিছু করি তাইলে ও যদি কিছু করে বসে তখন আর কি হবে। আমি বলি যে আমার কোনো দাম নেই, তোমার ছেলে তোমার কাছে দাম, ওইভাবে আমি বলি, তো তবুও কিছু করে না ওরা। শাশুড়ি ননদ তো দেখে থাকে, ও বলে কি মারো মারো ওকে। কাকে বলে? আমার বরকে বলে। তোমাকে মারার জন্য? হ্যাঁ। কি চাচ্ছে ও? আমার বাড়ির থেকে টাকা চাচ্ছে, আমি মানে দিব না, সেই জন্য ওই টর্চারিং করে আমার সঙ্গে। বিয়ের সময় তো সবকিছু দিছে, তবুও ওকে আবার লাগে। কি করে? ও কিচ্ছু করে না, বাড়িতেই থাকে। সারাদিন বাড়িতে থাকে? বাড়িতেই থাকে সারাদিন। তোমাকে কি টাকার জন্য চাপ দেয়? টাকার জন্য চাপ দেয়। তোমার বাচ্চা কবে হলো? বাচ্চা আমার বয়স হলো 1 বছর 1 মাস হলো। যখন ডেলিভারির সমস্ত খরচ কে দিল? আমার বাবা দিছে। শ্বশুরবাড়ি থেকেও দেয়নি? না। তারপরে গেলা কবে শ্বশুরবাড়ি? 4 মাস এখানে ছিলাম আমার বাবার বাড়িতে, 4 মাস হয়ে গেল, তখন নিয়ে গেল, নিয়ে গিয়ে কিচ্ছু করে না ও। তখন কি করবে? কিছু খরচা মানে আমার যত মানে ড্রেস পাতি আছে সবকিছু আমার বাবা দেয়, ওরা আমাকে কিচ্ছু দেয় না। খাওয়া দাওয়া ঠিক করে দেয় না। মারধর করতে? মারধর প্রচন্ড করে। কিভাবে মারছে? মানে হাত দিয়ে, লাঠি দিয়ে, পাকার মধ্যে এইভাবে দেয়। মাথায় মারছে, হাতে মারছে, মানে এমন জায়গায় মারছে আমি তোমাকে দেখাইতে পারবো না। ব্লেড দিয়ে কি কাটছে হাত পা? হ্যাঁ। তুমি কি চাইছো? আমি চাই যে ওদের এমন শাস্তি হয় যেন কোনো মেয়ের সঙ্গে ওইরকম করে না। হ্যাঁ, ডায়েরি করে? হ্যাঁ, করেছি। তোমার শ্বশুরবাড়ি কোথায়? গোলাবাড়ি। বরের নাম? মমিনুল ইসলাম। কবে চলে আসছো ওখান থেকে? কাল পরশু দিন আসছি। তারপর আর যোগাযোগ হয়েছে? যোগাযোগ হয়নি। ওদের কি সবার সুইচ অফ বলছে? সুইচ অফ বলতেছে। এ ব্যাপারে শান্তনার জামাইবাবু আব্দুল করিম এবং দাদা নূর ইসলাম বলেন, 2 বাড়িতে কমপক্ষে 10 বার সালিশি সভা হয়েছে, কিন্তু কিছুতেই শান্ত হচ্ছে না শান্তনার শ্বশুরবাড়ির লোকজন। এ ব্যাপারে 2 বার থানায় অভিযোগও জানানো হয়েছে। গত সোমবার রাতে শান্তনা যখন শ্বশুরবাড়ি ছিল তখন তাকে শ্বশুরবাড়ির লোকজন প্রচন্ড মারধর করে। রাতেই খবর পেয়ে আমরা ছুটে যাই, আমাদের দেখে জামাই জানলা দিয়ে পালিয়ে যায়। আধমরা অবস্থায় শান্তনাকে নিয়ে এসে মালবাজার হাসপাতালে ভর্তি করি। গতকাল বাড়ি নিয়ে আসি। ওই পরিবারের কাছে আমাদের মেয়েকে আর পাঠাবো না, কারণ ওরা আমাদের মেয়েকে মেরে ফেলবে। ক্রান্তি থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। এ ব্যাপারে শান্তনা বেগমের স্বামী মমিনুল ইসলামকে ফোন করলেও কোনো মন্তব্য না করেই ফোন কেটে দেন। ক্রান্তি পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ জমা পড়েছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যে আজকে দীর্ঘদিন থেকে একই অবস্থা চলছে, এমনকি ওখানে প্রধান থেকে স্টার্ট করে সবাইকে জানা হয়েছিল, বা এটা নিয়ে অনেক আমরা সালিশনামাও করছিলাম, কিন্তু কোনো স্টেপ নেয়নি প্রধান। এমনকি আমি থানাতে এফআইআরও করছিলাম, করার পরে থানা থেকেও 107 একটা কেস দিয়ে আবার বেল হয়ে গেছে। তখনও আমরা চাইছি যে ওখান থেকে যাক, একটা ছোটো বাচ্চা আসে, দিলাম যে শান্তি করে যেন খায়। তারপরে সেদিনকার ব্যাপারটা একদম এটা মানার মতো না। আর যেন কোনো দিন কোনো এই যে আজকে এত কিছু করার কারণ হলো কোনো মেয়ের কাছে যেন কোনো দিন এরকম নির্যাতন না হয়। ওর কোথায় একটাই 10 টাকা কোনো রোজগার করে না, এমনকি চায় যে শ্বশুরবাড়ি থেকে আমার শালিকে মারধর করে আর বলে তুমি বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসো।
বিয়ের সময় তো সব কিছু দেওয়া হয়। সব কিছু গাড়ি থেকে স্টার্ট করে 1,20,000 টাকার খাট থেকে এমন কোনো জিনিস বাদ নেই যে দেওয়া হয়নি। মারার পর কি চাইছে ওরা? ওরা কি বাড়িতে আছে না পালিয়ে গেছে? আপাতত সেটা তো বলতে পারবো না, মোবাইল সুইচ অফ হয়ে আছে ওদের। পুলিশ তো অভিযোগ করেছিল। হ্যাঁ, পুলিশ অভিযোগ করছে ওরা নাকি বাড়িতে নেই, পালায় আসি। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যে এটার কঠোর শাস্তি হোক। আর পাঠাবেন না? না, পাঠাবো তো নাই, ঠিক আছে। আর আইনের কাছেও এটাই চাচ্ছি যে আইন এটার সুস্থ ব্যবস্থা নেক। আপনার নাম? মোহাম্মদ আব্দুল করিম। আমার নাম শফিকুল ইসলাম। আমার মেয়েকে আমি বিয়ে দিছি, আজকে 2 বছর রানিং চলতেছে। তো মেয়েকে বিয়ে দিয়ে রানিং 2 বছর যাবত আমার মেয়ের উপরে টর্চারিং ওরা করে। আর মিনিমাম যা লাগে সমস্ত কিছু দিয়ে দিছি, ফ্রিজ থেকে ধরে গাড়ি টাড়ি সব কিছু দিয়ে দিছি, একদম রান্না করার নেকড়াটা পর্যন্ত আমি দিয়ে দিছি। আমার বিয়েতে প্রায় 10 লাখ 11 লাখ টাকা খরচা হয়েছে। এত টাকা খরচা করে আমার মেয়েকে আমি দিছি, কিন্তু তখন থেকে আমাদের মেয়েকে ওরা টর্চারিং করে যাইতেছে। আর আবার আমার মেয়ের কাছে ওরা টাকা দাবি করতেছে। টাকা আনতে যখন না আসে আমার মেয়েকে মারধর করে। আমি এটার সুস্থ বিচার চাই। এই বিচার না দেওয়া পর্যন্ত আমি ছেড়ে দিব না। থানায় তো অভিযোগ করছেন? আমি থানায় অভিযোগ করেছিলাম, থানায় এর আগেও অভিযোগ করেছি, কোনো পুলিশ প্রশাসন কোনো প্রশাসন নেয় নেই। এবার আবার আমার মেয়েকে মাইটডাং করে মারার হুমকি দিয়ে দিছে, এমনকি মারার জন্য ওরা প্লেনও করে নিছে, রাত্রিবেলায় মেরে দিত। আমরা খবর পেয়ে দুরন্ত ছুটে গেছি ওদের বাড়িতে, গিয়ে উদ্ধার করে নিয়ে আসছি। আমি যদি উদ্ধার না করতাম আমার মেয়েকে ওই রাত্রির মধ্যে আমি আর পাইতাম না। ও জামাই, ওরা সবাই, ওর যা ফ্যামিলি আছে, ফ্যামিলি পশ্চিমগড়ে, এদের পূবগড়ে নিয়ে বাইন্দা রাখছে। আমরা খুলে টুলে নিয়ে আসছি, একদম তার ভিডিও সব আমরা করে রাখছি। এখন পর্যন্ত তার ভিডিওটা আছে। মেয়েকে আর পাঠাবো কীভাবে? আর তো পাঠানো যাবে না। যদি আমি মেয়েকে পাঠাই তাহলে তো ওদের জীবনে আমি পাবো না, আর মেরে দিবে ওরা। এই সুস্থ বিচার চাই পুলিশ প্রশাসনের কাছে। আমার অনুরোধ, আমাকে যেন এটাই বিচার একদম পুরোপুরিভাবে করে দেয়। স্বর্গ থেকে সোজা মর্তে শিবকালী, কাছ থেকে দেবদেবীকে দেখতে উচ্ছ্বসিত জলপাইগুড়িবাসী। এক অন্য ছবি ধরা পড়ল জল শহরে। চড়কের আগে শিব সাজে শহরের রাজপথে টোটো যাত্রা, চারপাশে উচ্ছ্বাসে ভরা ভক্ত এবং উৎসুক জনতা। শিবের গাজন উপলক্ষে জলপাইগুড়ি শহরে এই মুহূর্তে সেলফি তোলার হিড়িক। শিব ও কালী সাজে সজ্জিত সন্ন্যাসীরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আর সাধারণ মানুষ তাদের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত। শিবের গাজন উৎসবের সময় শিব ও কালী সাজে দুজন সন্ন্যাসী সেজে বিভিন্ন চরিত্রে আবির্ভূত হন, যেমন নন্দী, ভৃঙ্গি, ভূতপ্রেত এবং দৈত্য দানব। এক ঐতিহ্য। সেই ছবি ধরা পড়ল জলপাইগুড়ির রাস্তায়, সঙ্গে নাচ, আবৃত্তি এবং শিবের নানান লৌকিক গানে মুখর পরিবেশ। টোটোয় চড়া দেবদেবীদের দেখে ভিড় জমে যায় সাধারণ মানুষের, চোখে পড়ে সেলফি তোলার জন্য ছোটাছুটি করছেন। উৎসবের মধ্যে এই দৃশ্যগুলো শহরের এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে, যেখানে পুরনো ঐতিহ্য এবং আধুনিক সেলফি সংস্কৃতি একত্রিত হয়ে উৎসবকে আরো প্রাণবন্ত করে তুলেছে। গাজন উৎসবের এই বিশেষ দিনে জলপাইগুড়ি শহর যেন একটি উজ্জ্বল উৎসবে পরিণত হয়েছে, যেখানে সেলফি তোলা শুধু একটি আনন্দের মুহূর্ত নয়, বরং উৎসবের স্মৃতি হিসেবে সবাই তা ধরে রাখছেন। এই কদমতলার দিকে কালেকশন হচ্ছে। কিসের জন্য? এটা চড়ক পূজার জন্য আমাদের কালেকশন হচ্ছে। হচ্ছে। এই শিব পার্বতী, শিব আর কালীর রূপ কেন? শিব আর কালীর রূপ কেন? এটা চড়ক পূজা দিতে হয়, থাকতে হয়, তাই ভাল লাগে এই রূপ সাজতে। হ্যাঁ। কি নাম আমার দেব। হ্যাঁ, দেব। খুবই ভালো লাগে, প্রতি বছর হয়। সব কিছু সাজে, শিব পার্বতী কালী ঢালি সব সাজিয়ে কালেকশন করে। স্বয়ং তো শিব আর কালী আপনার টোটোতে কি বলবেন? এখন কদমতলার দিকে যাবে, আমি নিয়ে যাব। হয়তো খালি পায়ে হয়তো কষ্ট পাচ্ছে, আমি একটু নিয়ে যাবো। হ্যাঁ, আমি একটু চালায় নিয়ে যাব। কি নাম আপনার? আমার নাম তপন। তপন কি? তপন দাস। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন নয়া বস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680057। চা বাগানের শ্রমিকদের পিএফ সংকট মোকাবিলায় জলপাইগুড়ি রিজিওনাল পিএফ অফিস ঘেরাও আইএনটিটিইউসি অনুমোদিত তৃণমূল চা শ্রমিক সংগঠনের। এদিন রিজিওনাল পিএফ কমিশনারের কাছে তুলে দেওয়া হলো দাবিপত্র। উল্লেখ্য, এদিন পিএফ অফিসের সামনে মঞ্চ তৈরি করা হয়েছিল। গত 8ই এপ্রিল আলিপুরদুয়ার জেলার শঙ্কোস চা বাগান থেকে এবং এই দিনই জলপাইগুড়ি জেলায় এলেনবাড়ি চা বাগান থেকে পদযাত্রা শুরু হয় চা শ্রমিকদের। আজ ছিল পদযাত্রার সমাপ্তি অনুষ্ঠান। মিছিল করে চা শ্রমিকরা পিএফ দপ্তরের সামনে উপস্থিত হন। দুই জেলারই অধিকাংশ চা শ্রমিকদের পিএফ বকেয়া রয়েছে বলে অভিযোগ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী মলয় ঘটক, বুলুচিক বড়াইক, সাংসদ প্রকাশচিক বড়াইক সহ অন্যান্যরা। যেরকম আধার পাওয়া গেছে 60খানা নাম একটা আধার নম্বর। ভোটার আইডেন্টিটি কার্ড নিয়ে কি দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন। এই আধারের সঙ্গে এখন ভোটার কার্ড সংযুক্তিকরণ করতে চাই, যেটা নতুন ধরনের একটা কনস্পিরেসি। মহারাষ্ট্র মডেল 39 লাখ ভোটার বাড়িয়েছে, দিল্লি মডেল 4 লাখ ভোটার বাড়িয়েছে, কিন্তু এখানে তো নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে মডেল সাকসেসফুল হবে না। এফআইআর গুলো আইওয়াস বলছেন কোন এফআইআর? এই যারা করছে, এই যে কয়টা এফআইআর, শুধু এফআইআর করলে হবে না, কারেক্ট ডেটা চাই। আমরা শ্রমিকরা বলছি, আমরা এরপরে একটা ক্যাম্পেইন এখনো ঘোষণা করছি না, কারণ আলোচনা করিনি, কিন্তু প্রাইমারিলি মানে ফাইনাল হয়নি, প্রাইমারিলি আলোচনা করেছি। আমরা নিজেরা ক্যাম্প করব, আমরা হিসেব নেবো যে কত টাকা হচ্ছে পিএফ আছে, সেই হিসেবে সে জমা দেবো। শ্রমিকরা বলছেন কোটি কোটি টাকা পিএফ বাকি, আর আপনি বলে দেবেন কয়েক লাখ টাকা পিএফ বাকি। এটা হবে না। আপনি যাদের গার্ড করতে চাইছেন, শ্রমিক আন্দোলন হচ্ছে তরঙ্গের মতো, এ তরঙ্গ রুধিবে কে? একটা ইউনিয়নের কথা বললেন আপনি, আছেন যারা কেন জানি না বুঝে উঠতে পারছেন না, দৌড়াদৌড়ি করছেন, বারবার যাচ্ছেন, বিভিন্ন নামে ইউনিয়ন জমা দেওয়ার চেষ্টা করছেন। ইউনিয়ন করতেই পারেন, আইএনটিটিইউসি অনুমোদিত ইউনিয়ন একটাই, সেই ইউনিয়নের নাম তৃণমূল চা বাগান শ্রমিক। কি নিয়ে আলোচনা? দেখেন, প্রভিডেন্ট ফান্ডের টাকা যেটা আমরা আমাদের পাইতে সুবিধা হচ্ছে, যেমন অনেক মিসম্যাচ। 98-এ চা বাগানে পঞ্চায়েতি রাজ হলো এবং 98-এ চা বাগানে আইডেন্টি কার্ড হয়েছে, কিন্তু 98-এর আগে যদি কোনো নাম কেউ সমরা ওরাও থাকে, আধার কার্ড হলো 2004-এর পরে, এবং গভর্নমেন্ট করে দিল আধার ম্যান্ডেটরি। অনেক নাম মিসম্যাচ আছে, এই নামকে ঠিক করা, ক্যাম্প বসায় ঠিক করা। অনেক প্লাকার্স যারা প্লাকিং করে ওদের কিন্তু হাত ছিলে যায়, ওদের কিন্তু বায়োমেট্রিক অ্যাবজর্ব করতে পারে না। এটাকে কিভাবে সমাধান হবে? অনেক টি গার্ডেন আছে যারা প্রভিডেন্ট ফান্ডে টাকা সাবমিট করতেছে না, ওইসব বাগানের নাম নথিভুক্ত করা। ডিএলএতে ডেথ ক্লেম অ্যালাউন্সে অনেক জায়গায় এরকম কমপ্লেন পাওয়া গেছে যেখানে দালাল চক্র আছে, যেমন 2.5 লাখ টাকা যারা পায় ওখান থেকে 1.5 লাখ টাকা 1 লাখ টাকা নিয়ে নিতেছে। এইসবকে এই কমপ্লেনের উপরে অ্যাকশন নেওয়া। এবং আলিপুরদুয়ার নতুন জেলা হয়ে গেছে 2014-তে, আলিপুরদুয়ার জেলাতে ফুল ফ্লেজে অফিস করা। এইসব সমাধানের জন্য কিন্তু আমরা এখানে এসেছি। গরিব মানুষ যারা দিন রাত মেহনত করতেছে চা বাগানে, যারা কাজ করতেছে, ওদের টাকা যেন ওরা পাক। কেন এই প্রভিডেন্ট ফান্ডের ছাড়া আমাদের কাছে কিন্তু কোনো টাকা বা কোনো সম্পত্তি নেই যেটা আমরা পাই। डेपुटेशन में माननीय सांसद और एमएलए आए थे और उन्होंने पीएफ की कुछ समस्याओं पर बात की थी। जैसे उन्होंने कहा कि यहाँ कुछ गार्डन्स हैं जिनमें कि एम्प्लॉय शेयर काट लिया जाता है लेकिन जमा नहीं किया जाता, तो उनको अवगत कराया गया कि हाँ सर ये एक क्राइम है, इट इज़ अ क्रिमिनल ब्रीच ऑफ ट्रस्ट। और इसके लिए हमने पिछले 6 साल में करीब 33 एफआईआर की है। पिछले साल भी हमने करीब 6 एफआईआर की हैं, जैसे कि मथुरा टी स्टेट और आपका हल्दीबारी टी स्टेट, जयपुर टी स्टेट, इवन एंड्रू येलो ग्रुप के भी 3 चाय बागानों पर एफआईआर की गई है। अच्छा। और दूसरा मुद्दा उन्होंने बताया था जॉइंट डिक्लेरेशन, या जो सदस्यों के किसी के नाम या डिटेल्स में करेक्शन है तो उसके लिए, तो उनको अवगत कराया गया माननीय सांसद जी को, माननीय विधायक जी को, कि सरकार ने अभी जो करेक्शन की प्रक्रिया है वो बहुत ही आसान कर दी है।
वो करेक्शन की प्रक्रिया हमारी वेबसाइट पर उपलब्ध है। उससे संबंधित डॉक्यूमेंट्स लगाएं और कार्यालय में सबमिट करें और कार्यालय उसका तुरंत ही निराकरण करेगा। सर 6 पिछले साल हमने करीब 6 बागानों पर केस किया है। मथुरा टी स्टेट, जयपुर, हल्दीबारी और एंड्रूइले ग्रुप के 3 बागान हैं, उसमें टोटल 6 बागानों पे FIR किया हमने। मतलब 24-25 में? यस, 24-25 में। अच्छा। यस, उसके पहले 5 साल में 27 और किए थे। टोटल 33 FIR हम कर चुके हैं। और पाइपलाइन में है कुछ? यस, पाइपलाइन में भी है। अच्छा। क्योंकि यहाँ ब्रीच ऑफ ट्रस्ट वाला तो इशू है। जो लोग चाय बागान के मालिक बेचारे पूर्व वर्कर्स का पैसा काट के रख लेते हैं और उसको जमा नहीं करते, तो इट इज़ अ पनिशेबल ऑफेंस अंडर सेक्शन 406-409 ऑफ IPC और 316 ऑफ भारतीय न्याय संहिता, और उसमें FIR होता है। अभी पाइपलाइन में कितना है? पाइपलाइन में तो कुछ इंस्पेक्शन हमने साइन किए हैं, 5-6 हैं, और जैसे ही अगर होता है तो हम आपको जानकारी देंगे। 26,000 চাকরি বাতিল, যার জন্য বড় ধাক্কা ডুয়ার্সের পর্যটন ব্যবসায়। চাকরি বাতিলের কারণে ডুয়ার্সের পর্যটন শিল্পের আকাশে কালো মেঘ। রিসর্ট, জঙ্গল সাফারি থেকে বিনোদন পার্ক সবেতেই প্রচুর ক্ষতির আশঙ্কা। যদিও শিক্ষা থমকে যাওয়ায় অধিক লাভের চিন্তা বিনোদন পার্ক মালিকের। জলপাইগুড়ি জেলার পরিচয় দেওয়া হয় ইংরেজি বর্ণমালার টি দিয়ে। টি ট্যুরিজম টিম্বার। নানান আইনের প্রতিবন্ধকতায় টিম্বার বা কাঠ ব্যবসার ইতি ঘটেছে কয়েক দশক আগেই। চা এবং পর্যটনের ওপর নির্ভর করেই বেঁচে ছিল ডুয়ার্সের পরিচয় সহ আর্থসামাজিক পরিকাঠামো। তবে চা বাগান এবং চা শিল্প নিয়ে এই মুহূর্তে আর উৎসাহজনক কিছু বলার অপেক্ষা রাখে না। দুটি আর্থিক স্তম্ভের পতনের পর কার্যত তৃতীয়টি অর্থাৎ পর্যটন শিল্পের কাঁধে ভর দিয়ে কচ্ছপের গতিতে এগিয়ে চলছিল ডুয়ার্সের আর্থসামাজিক গ্রাফ। তবে সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে এক ধাক্কায় 26,000 শিক্ষাকর্মীর জীবিকা চলে যাওয়ার ফল এবার রাজ্যের শিক্ষাক্ষেত্রের পাশাপাশি পড়তে চলেছে ডুয়ার্সের পর্যটন শিল্পের ওপরও। এটি প্রায় নিশ্চিত, এমনটাই জানাচ্ছেন এই শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী থেকে সাধারণ জনতা। উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে গরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া অভয়ারণ্য সহ একাধিক জঙ্গলে বন্য প্রাণীদের দেখার আশায় স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা হতেই ছুটে আসেন শিশু সন্তান সহ পরিবার। আর এতেই হাসি ফুটে উঠত এতদ এলাকায় পর্যটন শিল্পের দৌলতে উপার্জন করে দিন গুজরান করে চলা লক্ষাধিক মানুষের মুখে। কোর্টের এক আদেশেই যেন নিমেষে ভেঙে চুরমার হয়ে গিয়েছে রাজ্যের 26,000 শিক্ষাকর্মী এবং তাদের নিকট আত্মীয়দের স্বপ্ন। ঠিক তেমনটাই অবস্থা ডুয়ার্সের পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত পরিবারগুলোর। এই প্রসঙ্গে ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটকদের কাছ থেকে অন্যতম সেরা ঠিকানা রহমান হাউসের কর্ণধার এই প্রসঙ্গে আক্ষেপের সুরে বলেন, এপ্রিল মাসে গরমের ছুটি শুরু হতেই প্রচুর শিক্ষক শিক্ষিকা সপরিবারে ডুয়ার্সে বেড়াতে আসেন, কিন্তু এবার বর্তমান পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে ব্যবসায় ভাঁটা পড়া নিশ্চিত। সেক্টরে আছি, ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানি আছে। আমরা সারা বছর পাহাড় জঙ্গল, আমাদের লাটাগুড়ি, জলদাপাড়া, জয়ন্তী, শামসিং, সান্তালখোলা, মূর্তি, সিকিম, দার্জিলিং সবই করাই শিলং, এবং বুকিং দিই, প্যাকেজ বুকিং দিই, প্যাকেজ করি। আমাদের সঙ্গে শিক্ষকরা, শিক্ষিকারা এবং সরকারি চাকরিজীবীরা বেশি আসেন, ব্যবসায়ীরাও আসেন। তবে এই ছুটির সময় মে মাস এবং এপ্রিল মাসে স্যারদেরই বেশি ট্রিপ হয়। তো এবার একটা দুর্ঘটনা ঘটে গেল, 26,000 চাকরি চলে গেল। সেই জন্য আমাদের কিছুদিনের উপরে এফেক্ট হয়েছে। সেটা হচ্ছে কিছু কিছু বুকিং, 8-10টা বুকিং এই আজকে পর্যন্ত ক্যান্সেল আছে। যারা টিচার ছিলেন সব ফ্যামিলি নিয়ে আসতেন, নিয়ে বউ বাচ্চা নিয়ে ঘুরতেই আসতেন, আমাদের ক্যান্সেল হয়ে গেল। তো আমরা কারণ হিসাবে আর কিছু জিজ্ঞাসা করলাম না, আমরা বললাম যে ঠিক আছে, যদি আপনাদের টাকা ফেরত লাগে আমরা টাকা মানবিকতার ভিত্তিতে টাকাটা ফেরত দিয়ে দিচ্ছি, আর যদি আপনারা 6 মাস 3 মাস পরে আসেন অ্যাডজাস্ট করেন তাতেও আমাদের আপত্তি নেই, যেটা চান সেটাই আমরা করব। তাতে ওনারা একটু খুশি হয়েছে। এখন এই মুহূর্তে কিছু বলারও নেই, কেননা এতগুলো চাকরি চলে গেছে, তো সেই জন্য আমরাও জোর করতে পারছি না। তবে ট্যুরিজমের উপর প্রচুর এফেক্ট হয়ে গেল আর কি। বেশিরভাগ শিক্ষক শিক্ষিকারা এবং চাকরিজীবীরা আসেন, আর এই সময়টায় গরমের ছুটি হয়, এপ্রিলের 30 তারিখে থেকে ছুটি, সেই জন্য একটু এফেক্ট হয়ে গেল।
যদিও সম্প্রতি নানান বিতর্কের মধ্য দিয়ে গড়ে ওঠা উল্টো বাড়ি সহ অন্যান্য বিনোদন পার্কের ব্যবসার সঙ্গে যুক্ত জিয়ারুল রহমান শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিলের ঘটনাটিকে সাপের বর হিসেবেই দেখছেন। তিনি এই বিষয়ে বলেন, শিক্ষকদের চাকরি বাতিলের ফলে আরও বাড়বে পর্যটক বিশেষত ছাত্রছাত্রীদের ভ্রমণ। কারণ শিক্ষক নেই, পড়াশোনা নেই, কি করবে ঘরে বসে থেকে? তো স্টুডেন্টই বেশি, তো স্টুডেন্টরা এই টাইমে কি করবে? এই গরমের ছুটিতে পড়ার সেরকম চাপও থাকবে না শিক্ষক বাতিলের জন্য, সেরকম কোনো হেডেকও থাকবে না। তো আমার মনে হয় আমাদের ট্যুরিজম তাতে বাড়বে। এবং হ্যাঁ, খুব এটা এফেক্ট আছেই, যেমন শিক্ষকরা। জিয়ারুল বাবুর আশায় জল ঢেলে দিয়ে পেশায় ইঞ্জিনিয়ার এবং ডুয়ার্সের জঙ্গলপ্রেমী যশপ্রকাশ দেবদাস বলেন, চাকরি বাতিলের প্রভাব এবার গরমে পর্যটন মরশুমে পড়তে বাধ্য। কারণ হিসেবে তিনি জানান, একদিকে যে সমস্ত শিক্ষাকর্মীদের রুজি রুটি বন্ধ হয়ে গেল, তারা যেমন মানসিক আর্থিক দুভাবেই ভেঙে পড়লেন, এরই সঙ্গে এই 26,000 শিক্ষক শিক্ষিকার নিকট আত্মীয়দের মধ্যেও ব্যাপক প্রভাব বিস্তার করেছে। সেই করাল গ্রাসের শিকার হতে চলেছে আসন্ন পর্যটন মরশুম। সে তো পড়বেই, কেননা এত লোকের চাকরি একসাথে চলে গেল, এটা ডুয়ার্সের পর্যটনে অবশ্যই এটার প্রভাব পড়বে। কেননা এই চাকরি চলে যাওয়ার সাথে সাথে আমারই তো কয়েকজনের আসার কথা ছিল, তারা যথারীতি ট্যুর ক্যান্সেল করে দিয়েছে। এবং আগামী দিনে হয়তো এই ডুয়ার্সে পর্যটনটা অনেকটাই মার খাবে এই সিচুয়েশনের জন্য। কেননা অনেকের চাকরি চলে গেছে, তাদের রিলেটিভস যারা আছে তাদেরও তো মন ভালো নেই। সেই জন্য সবার মন যেহেতু খারাপ আছে, সেহেতু সবাই এই ব্যাপারটাতে অনেকটাই শোকস্তব্ধ হয়ে আছে, যার ফলে ট্যুরিজমে এটার উপরে প্রভাব পড়বে। এবং যারা ডুয়ার্স আছে তারা কিন্তু পাহাড়মুখীও হয়। পাহাড়মুখী হয়, মানে আমরা যেরকম পাহাড়মুখী আজকে আসলাম আর কি, একটা নতুন জায়গা আমরা এক্সপ্লোর করলাম। কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিলেন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। সাথে ছিলেন আরও 2 মন্ত্রী বেচারাম মান্না এবং শিউলি সাহা। জানা গেছে, শুক্রবার কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার পঞ্চায়েতের কাজকর্ম খতিয়ে দেখতে এদিন কোচবিহারে বৈঠক রয়েছে তাদের। সেই বৈঠক শুরুর আগে এদিন সকালে তারা কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দেন। আমাদের গ্রামোন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে যেসব প্রকল্পের রূপায়ণ হয় সেইগুলোর পর্যালোচনা করার জন্য আমাদের মূলত আসা। তো কোচবিহার শহরে এসেছি, মদনমোহনের আশীর্বাদ না নিয়ে আমরা কি করে এখানে মিটিং শুরু করব। সেই জন্যে আমার সঙ্গে আমার সহকর্মী 2 মাননীয় মন্ত্রী শ্রী বেচারাম মান্না এবং শ্রীমতী শিউলি সাহা, আমরা 3 জনই এসেছি। আমাদের সচিব এবং বরিষ্ঠ আধিকারিকরাও এই জন্য এসছেন। আমরা সবাই এসেছিলাম আগে মদনমোহন জির আশীর্বাদ নেওয়ার জন্য, সেই জন্যই মন্দিরে আসা। এখন আমরা পর্যালোচনা মিটিংয়ে যাব। ধন্যবাদ ভাই। খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ, কিন্তু সেই চিতাবাঘকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হলো তার। চা বাগানের মাঝে বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়েছিল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। বনকর্মীরা উদ্ধার করে নিয়ে যাওয়ার পথে সেই চিতাবাঘের মৃত্যু হয়। মৃত্যুর কারণ খুঁজতে ইতিমধ্যেই তার শরীরে ময়না তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার মাল ব্লকের গুড হোপ চা বাগানের 10 নম্বর আবাদি এলাকায় বন দপ্তরের পাতা খাঁচায় আটক হয় ওই চিতাবাঘটি। উদ্ধার করে লাটাগুড়ি নিয়ে যাওয়ার পথেই চিতাবাঘটির মৃত্যু হয়। এ বিষয়ে বন দপ্তর জানিয়েছেন, সম্ভবত খাঁচার মধ্যে অত্যাধিক লাফালাফির জন্য মাথায় আঘাত লাগতে পারে, সেই কারণে মৃত্যুও হতে পারে। ময়না তদন্ত শুরু হয়েছে, সামগ্রিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তবে সব বিষয় ময়না তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট এলেই জানা যাবে। ঝুঁকি নিয়ে কুয়োতে নেমে 2টি কুকুরছানার প্রাণ রক্ষা করল মালবাজারের পশুপ্রেমী স্বরূপ মিত্র। জীবনের ঝুঁকি নিয়ে কুয়োতে নেমে 2টি কুকুরছানাকে উদ্ধার করল মালবাজারের পশুপ্রেমী স্বরূপ মিত্র। জানা গেছে, গতকাল মাল পুরসভার 4 নম্বর ওয়ার্ডের একটি বাড়ির কুয়োর পাশে খেলতে খেলতে 2টি কুকুরছানা পড়ে যায় কুয়োর গভীরে। সে সময় রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল মালবাজারের পশুপ্রেমী স্বরূপ মিত্র। তিনি দেখেন হঠাৎ কুকুরছানা 2টি কুয়োর মধ্যে পড়ে গিয়ে চিৎকার করছিল। তড়িঘড়ি স্বরূপ মিত্র বাড়ি গিয়ে মাউন্টেনিং এর সরঞ্জাম নিয়ে এসে ঝুঁকি নিয়ে কুয়োতে নেমে পড়েন। অনেক চেষ্টার পর কুকুরছানা 2টোকে কুয়ো থেকে উদ্ধার করেন। প্রথমে নিজেই ছানা 2টোর পেটে চাপ দিয়ে জল বের করেন। এর পরবর্তীতে নিকটবর্তী পশু হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানেও বিপত্তি। 3:30 নাগাদ পশু হাসপাতাল বন্ধ করে চলে যায় হাসপাতাল কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ। সেই কারণে একটি কুকুরছানার মৃত্যু হয় বলে স্বরূপ জানান। পরে প্রাইভেটের ডাক্তার দেখিয়ে একটি কুকুরছানাকে সুস্থ করে তোলেন স্বরূপ মিত্র। আমি বাজার থেকে বাড়ি ফিরছিলাম, তখন দেখা যায় 4 নম্বর ওয়ার্ডে দুটা কুকুরের বাচ্চা কুয়াতে পড়ে যায়। তুরন্ত বাড়িতে গিয়ে মোটরসাইকেলটি রেখে আমি আমার কাছে যে মাউন্টেনিংয়ের ইকুইপমেন্ট ছিল, রোপ টোপ, তারপরে ক্যারিনা হার্নেস সব কিছু নিয়ে আমি সেখানটা মানে কয়েক মিনিটের মধ্যে, মানে উইদিন সেকেন্ডের মধ্যে আমি চলে আসি ওখানটায়। এসে আমি সেই কুকুর দুটাকে আর কি উদ্ধার করি। আমি নিচে নামি, প্রথমে নিচে নেমে সেই কুকুরটাকে আমি উদ্ধার করি। কিছুতেই আর কি সুস্থ ঠিকঠাক হচ্ছিল না, সেই সময় আর কি পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় 3টা 10 তখন বাজে, কিভাবে মালবাজার পশু হাসপাতাল বন্ধ হয়ে যেতে পারে? 3টা 10-এর সময় আমার যতটুকু নলেজে পশু হাসপাতাল বন্ধ হওয়ার কথা না। এবার এই ধরনের ভেটেরিনারি ডাক্তার যারা নাকি কাজ ঠিকঠাক করছে না, এবং যার ফলে কি হয়েছে, সেই দুটা কুকুরের ছানার থেকে একটি কুকুরের ছানা তখনই মারা যায়, এবং প্রাইভেটলি একটি ভাইকে ডাকা হয়। সে এসে তাকে একটা ইঞ্জেকশন দেয় এবং আগুনের তাপের মধ্যে আর কি পাশে হিটের মধ্যে রাখা হয়। তো একটা রিকভার হয়েছে এবং একটা মারা গেছে। এই যদি হাসপাতালটা খোলা থাকতো তাহলে কিন্তু দুটোই কুকুরের ছানা বেঁচে যেত। তো এই ধরনের ডাক্তার যারা নিজেদেরকে গা বাঁচিয়ে চলছে, ডিউটি ঠিকঠাক করছে না, তাদেরকে খুঁজে বের করুন। এরকম এই ধরনের ডাক্তারদের আমি পরিষ্কার হুঁশিয়ারি দিচ্ছি, যারা ফাঁকি দিচ্ছেন আপনাদের কাজে, তারা কিন্তু খুব বিপদে পড়বেন। তো আপনারা সজাগ হয়ে যান, আপনাদের জন্য কিন্তু এই ধরনের পশুরা কিন্তু বিপদে পড়ছে। নমস্কার। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষ পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা এবং রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরেই। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 13 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। এপ্রিল মাসের 12 এবং 13 তারিখ অর্থাৎ শনিবার এবং রবিবার হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম এবং ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। নমস্কার, আমি দেবাচার্য। আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে বহু বছর হয়ে গেল আমি জলপাইগুড়িতে আসি। আমি শ্রী দেবাচার্য একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসায় এবং বহুদিন যাবৎ ধরে আমি জলপাইগুড়িতে বসছি, শুধু তা নয়, নর্থ বেঙ্গল, কলকাতা ছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কয়েকটা জায়গায় আমি বসি। আমি প্রথমত বলবো, আজকে সবাইকে আমার জানাই অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করুন। আমি মনে করি আমি জ্যোতিষ চর্চায় রয়েছি বহু বছর, এবং আমরা বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ। সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে আমি ডিলাপিতমে বসি। যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে চান বা জানার আগ্রহ থাকে, পিওর জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আমি ওই তন্ত্র বশীকরণ নই, বিদ নই, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের উপরে কাজ করি। যদি মনে হয় আপনার সন্তানকে সঠিক পথটাকে দেখাবেন, যদি মনে হয় আপনার জীবনটাকে নতুনভাবে গড়ে তুলবেন, বা আপনার কোনো কারণে গ্রহ জ্যোতিনতার বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়ে আছেন, তাহলে আপনি যদি মনে করেন একবার আমার কাছে আসতে পারেন। নিঃসন্দেহে আমি আপনাদের ঘরের ছেলেরই মতন, এবং আমি দেবাচার্য বলছি, অবশ্যই আপনাদের ভালো হবে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
শ্রম কোড বাতিল সহ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান সিটুর। শুক্রবার সিআইটিইউ জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল সংগঠন কার্যালয় থেকে মিছিল করে জেলা শাসকের অফিসে নিজেদের দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করে, যার মধ্যে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিভিন্ন বকেয়া দাবি যেমন রয়েছে, সেই সঙ্গে আউটসোর্সিং কর্মীদের কাজ দিয়ে কাজ চালিয়ে নেওয়ার যে ধারাবাহিকতা চলে আসছে সেই বিষয়টিকে উত্থাপিত করা হয়। এই প্রসঙ্গে সিআইটিইউ নেতৃত্ব কান্তি রাহা বলেন, আমরা যে দফতরগুলোর বিষয়ে আজকে জেলা শাসককে অবগত করতে এসেছি এই সবগুলোই জলপাইগুড়ি জেলায় অবস্থিত। সমস্ত দপ্তরের প্রিন্সিপাল এমপ্লয়ারকে কর্মীদের সুযোগ সুবিধাগুলো দ্রুত পাইয়ে দেওয়ার জন্য বারবার ডেপুটেশন, অনুরোধ, বিক্ষোভ জানিয়েছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমরা বাধ্য হয়ে সমস্ত বিষয়টা জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্ট করার জন্য যাচ্ছে। বললাম আপনার ঠিকা কর্মী যারা রয়েছে তাদের তো আউটসোর্স ওয়ার্কার, ঠিকার মধ্যে বিভিন্ন রকম পার্থক্য আছে। এটা হচ্ছে আউটসোর্স কন্ট্রাক্টর, মানে তাদের তো মানে কন্ট্রাক্টরের আন্ডারে তারা কাজ করে। কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করে, আউটসোর্স মানে কন্ট্রাক্টরের আন্ডারে। মানে যে কোনো সময় তো যারা কর্মী তাদের তো ট্রান্সফার বা কাজ থেকে বাতিল করে দেয়, তো তাদের কাছ থেকে বাতিলের ব্যাপারও আছে। ট্রান্সফারের ব্যাপারটা খুব সম্ভব নাই। ট্রান্সফারের ব্যাপারটা আমরা কর্মীদের সুরক্ষার ক্ষেত্রে দেখি, কর্মীদের যদি ইচ্ছা হয় এখান থেকে এখানে যাওয়া, ট্রান্সফার এই পয়সা দিয়ে অল্প পয়সা মাইনে কোথায় বাইরে কাজ করতে যাবে। মূলত ট্রান্সফারের বিষয়টা নাই, কর্মীদের থেকে কাজ থেকে বাদ দিয়ে দেওয়ার প্রবণতা আমাদের স্টেট গভর্নমেন্টের প্রিন্সিপাল এমপ্লয়ারদের ক্ষেত্রে দেখা যায়। বিশেষ করে পিডব্লিউডিতে এখনও পর্যন্ত আমাদের সদর হাসপাতালে মানে মেডিকেল কলেজে কর্মরত কী নাম যেন রাজকুমার অন্যায়, ওকে দীর্ঘদিন এখন প্রায় 2 বছর ধরে কাজ থেকে বসা রেখে দিছে। কোনো চার্জশিট নাই, কোনো টার্মিনেশন লেটার নাই। প্রিন্সিপাল এমপ্লয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে বারবার বলা সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না। এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা আজকে রিপোর্ট করার জন্য, যেহেতু এটা সবাই হচ্ছে জলপাইগুড়ি জেলার মধ্যে যে যে অফিসের মধ্যে অভিযোগগুলো নিয়ে আমরা যাচ্ছি, এই জলপাইগুড়ি জেলার মধ্যেই এই সমস্ত অফিসগুলো অবস্থিত। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। শুধুই প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি, পাচ্ছেন না বার্ধক্য ভাতা, নেই অমৃত প্রকল্পের পানীয় জল। পৌর নাগরিকদের জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে পৌরসভা ঘেরাও সিপিআইএম এর। গরম পড়তে প্রতি বছর উত্তরবঙ্গে পর্যটকদের ঢল নামে, কিন্তু 26,000 চাকরি বাতিল হয়ে যাওয়ার কারণে ক্ষতির সম্মুখীন হতে পারে ডুয়ার্সের পর্যটন ব্যবসা, এমনটাই মনে করছেন এই শিল্পের সাথে যুক্ত ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ জনতা। উত্তরের মোড় পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।